সেই ধরনের একটা বাধা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল, আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম, একটা নির্দিষ্ট আনিস ভাই, এজেন্সিকে ভয় পেতাম। আনিস ভাই আমার এখন এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর কি হামলা করবে কখন তার কোনো ইয়ত্তা নেই। আনিস ভাই, আমি শুধু এই ব্যাপারটাকে, আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে একটা মব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া সেটা থাকতেছে। এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই, কিন্তু আরো অনেকে হয়েছে? এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার, আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই, কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে, একটু ইসলামপন্থী কথা বলছে বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে, এমন কি বামপন্থী হয়ে কথা বলছে, তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে? হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নাই, সেটা আমাকে নিয়ে হয়েছে। হ্যাঁ। আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি, জি। সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো, একে মারো। আমি হ্যাঁ। নাম বলবো না, এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায়। হুম। তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার হুম। যে সম্পাদক হুম। মিস্টার আসাদ, হুম। হুম। উনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে। ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী লোকেরা গিয়েছে। সো এই খালেদ যেভাবে বলছেন আপনি হুম। যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স, সেটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না, কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি। তবে ডক্টর ইউনূসের আমলে যে মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা, এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয়, মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। কিন্তু আনিস ভাই, আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি। আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক, অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন। সেই দাবি থেকে আমি বলছি, আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই, এই কারণে যে আমার মনে আছে যে 2023-এর জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন। যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, শুধু আমাকে না, কিন্তু আমার পুরো পরিবারকে, আমার মা আছেন ফেসবুকে, আমার মেয়ে আছেন ফেসবুকে, আমার স্ত্রী আছে, পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না। নিশ্চয়ই ছাড়ায় যাবে, চেষ্টাটা জারি আছে। আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক তাদের না, মধ্যে আমি চেষ্টাটা আমি জারি আছে, আমি কিন্তু আমি খালেদ আপনার জি। এটাতে সিম্পেথাইজ। জি। আমি অস্বীকার করছি না যে তারা করে নাই, আমার ওই জি। ঘটনাটা মনে নাই তাই বলছি। কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে, সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের মেম্বার, জি। এবং বাংলাদেশের সেটা একজন ফিজিক্যাল, প্রথিতযশা এটা বলবো সে তো আমি। ফিজিক্যাল তো অ্যাটাক। এরকম একটা লোককে যখন এটা করেছে, সেটা জি। আমার মনে আছে। আপনাকে পার্সোনালি করেছে, আপনি আপনারটা মনে রেখেছেন। জি। আমাকে পার্সোনালি যেটা করেছে বলছি না, ছাত্র ইউনিয়নের কতগুলো জি। আমার আমার জন্য করেছে। বিশেষ করে আমি যখন একবার একটা ইয়ে নিয়ে, রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম হুম। যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে, কারণ আমি এটা আমার মত রেখেছি। এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে, কিন্তু হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এটা অনেকের পছন্দ হয়নি, তারা তখন আপত্তি করেছে। তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে, ওইরকম মববাজি ছিল না তখন। আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে, আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল, আপনি বলতে পারতেন, আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে। তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে। এখন কাকে বলবো, কার বিরুদ্ধে কাকে বলবো, এইটাও এখন সেই ওই ইন্টারেস্টিং, পরিস্থিতি। এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই। আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে, আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে।
এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ, আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি, শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের, ধরেন আপনার কোনো সমালোচনা করলেই আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আইসা আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফ্যাসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে, আপনার কি মনে হয় ব্যারিস্টার ফুয়াদ? যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন, যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো। মাহমুদুর রহমান ভাই আমার দেশের সম্পাদক ছিলেন, ওনাকে হেনস্থা করেছে না? কিন্তু আমার দেশের সব সাংবাদিক, নয়াদিগন্তের সাংবাদিক। আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি, 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে বিষেধাগার ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি। কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটা তো একটা কন্টিনিউশন লাগে। একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে। অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত করেছে, আমি সেই প্রশ্নটা করেছি। ইভেন খালিদ ভাই চিন্তা করেন, আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন, আপনি কি এই লেভেলের অ্যাকাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন? এটা কি আপনার দিগন্ত টিভির সাংবাদিকরা এই লেভেলের সাংবাদিকতা করতে পারতেন? আমার কাছে মনে হয় যে বেশে ফুয়াদ, এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করবো। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোন টেলিভিশন ছিল না, আমি যে সময় সাংবাদিকতা করেছি 12 থেকে 19, যাদের সাথে শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না।
মানে এটা আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম আপনি আমার একই কথা বলতেন, আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম একই কথা বলতেন, যমুনায় কাজ করতাম আপনি আমার একই কথা বলতে পারতেন। যারা যমুনা বসুন্ধরা আজাদ ভাই টিভিতে কাজ করেছে, পার্থক্য আছে খালিদ ভাই, একটু পার্থক্যের জায়গা হচ্ছে আপনার স্বাধীনতাটা আপনি মেনটেন করছেন, সেটা আপনি এটাও সেটা জানতেন আমার অর্জন, যে কিন্তু একে আজাদ এইটাতে যখন আপনি বলেন যে এটা সালমান এফ রহমানের টিভিতে কাজ করছি বলে আমি এটা মানতে রাজি না। আমার চেয়ে বেশি সম্পর্ক দুইটাই আছে এখানে, দুইটা না, উপকরণই যমুনা আছে। টিভি, একটা হচ্ছে যমুনা টিভি, আপনি স্বাধীন বসুন্ধরা থাকতে টিভির চাইছেন, সম্পর্ক আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম ছিল না। এস আলমের টিভি না ছিল না, তারপরে ধরেন এস আলমের টিভি ছিল না, ক্ষমতার পার্থক্য, এস আলমের টিভি ছিল ক্ষমতার না। পার্থক্য তো আছে, ওকে, ছিল, কিন্তু আপনার ধরেন এস আলমের সাথে তো আপনি সালমান এফ রহমানের তুলনা করতে পারবেন না এস আলম ক্ষমতার was- জায়গা থেকে আর কি। একটা পর্যায়ে এস আলম ওয়াজ মোর ক্লোজ টু শেখ হাসিনা, এটার প্রমাণ আমরা ওটা নানাভাবে আরো শেষের সামনে দিকে দেখব, হতে পারে, আরো সামনে এটা দেখব, দুটো উপকরণই আছে। আরো সামনে মানে দেখব যারা যে- ধরেন স্বাধীন থাকতে চেয়েছে, জি আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড, সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল। অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে, সে স্বাধীনও থাকতে চায় না, শুধু চাকরি করেছে। সাংবাদিকতা তো চাকরি না, ইটস বিয়ন্ড এই প্রফেশন, এটা বিয়ন্ড এমপ্লয়মেন্ট। ওকে, সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন, আপনি বাংলাদেশে না এসে আরো ঘুরে গেছেন। আরো বাক- আরো 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 অনেকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালোভাবে করছে। কিন্তু বেশে ফুয়াদ, আমি আজকের প্রশ্নে আসি। বেশে ফুয়াদ, ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের কাছে, আনিস ভাইয়ের জন্য তুলে রাখি, আনিস ভাইয়ের কাছে শুনে এটা আপনার কাছে শুনবো। কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই। এবি পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো, বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা যদি ভেবে থাকে। আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি, বেরেশা ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত 109টা আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচারণা করছে। 25-30টা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচারণা করছে, এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ। আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে, আমাদের লোকবলে ঘাটতি আছে, সাংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে, কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত 5-6 বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় 3 দশকের উপর থেকে বিকল্প ধারার রাজনীতি, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কার, নতুন ধারার রাজনীতি, এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন অথবা তাকে বহিষ্কার করা হলো, উনি গণফোরাম করলেন, তখনও কিন্তু এই কথাটা উনি বলেছেন। বি চৌধুরী যখন অথবা অলি আহমেদের মতো লোক যখন বিএনপি থেকে বের হয়ে আসছেন, তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে। এখন আমরা এবং 111-এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড, সংস্কার, বিকল্প, এই সেই, -2, 3, 4, আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। শুরুতেই দল করি নাই, আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম 2019-এ। আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা, যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব, এই যে এই বড় দুইটা দলের বলয় থেকে বের হয়ে এসে করবো, আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর 19 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আপনার একটা বছর আমরা প্রায় 1100 থেকে 1200 মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন, যেখানে এই এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে, যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে। আম আদমি পার্টি তুরস্কে, আপনার আক পার্টি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, তিউনিসিয়াতে, মরক্কোতে, এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি। প্রথম আকাঙ্ক্ষা যেটা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে, সেটা হচ্ছে যে দেশের মানুষ ধর্ম এবং মুক্তিযুদ্ধ দুটোকেই প্রচন্ড সম্মান করে, মর্যাদার চোখে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতিদিন লেবু কচলানো, ব্যবসা করা, এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, বাড়াবাড়ি করা, এটাকে তারা পছন্দ করে না, দুইটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। দ্বিতীয়ত হচ্ছে দেখলাম যে অতীতের ব্যাপারে তাদের একটা শ্রদ্ধার জায়গা আছে, রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ব্যাপারে তাদের সম্মান আছে, কিন্তু প্রতিনিয়ত অতীতকে টেনে নিয়ে আসা, রাজনৈতিক নেতাদেরকে মাজারে, তার কবরগুলোকে মাজারে পরিণত করা, মন্দিরে পরিণত করা, দরগায় পরিণত করা, এই দরগা বিক্রির যে রাজনীতি, এটা আসলে মানুষজন পছন্দ করে না, দেখতে চায় না এটা। তৃতীয়ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অনুসিদ্ধান্ত যেটা আসছে, মানুষ চায় প্রতিনিয়ত
তাদের জীবনের সমস্যাগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি, রাজনৈতিক দলগুলো যেন তর্ক বিতর্ক আমরা আলাপের মধ্য একটু দিয়ে এগুলোকে একটু অ্যাড্রেস সংক্ষিপ্ত করে। একটু যদি সংক্ষিপ্ত করেন বেশা ফুয়াদ এই পর্যায়ে। তো সেই জায়গাতে বটম লাইন হচ্ছে এবি পার্টির রাজনীতিটার মেসেজ হচ্ছে ওইটাই, যেটাকে আমরা আমাদের টোকেন ওয়ার্ড বলি, যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই, আমরা পলিসি বেস পলিটিক্স করতে চাই, অতীতমুখিতা, অতীতের বাড়াবাড়ি চর্চা, অতীতের কে নিয়ে খুব বেশি মানে পূজার জায়গাটা না বানায় আমরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে ক্রাক্স, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এটা করতে চাই। ওকে এবং সেখানে আমাদের গবেষণাতে আমরা 21টা ইস্যু আইডেন্টিফাই করেছি যেটা দেশের মানুষ চায় আমরা অ্যাড্রেস করি। ওকে 21টা টপিক এবং 21টা টপিক নিয়ে আমরা পলিসি পেপারও তৈরি করেছি। আমরা আমরা একটু বেরিশা ফুয়াদ একটু খালি আপনাকে নোটটা দিয়ে রাখি যে আপনারা এই রাজনীতির ক্ষেত্রে যে 21টা টপিক হোক বা যে 3টা বিষয় নিয়ে আপনারা জন আকাঙ্ক্ষা করতে পর্যবেক্ষণ করতেছিলেন সেগুলি হোক, সেগুলির মধ্যে শুধুমাত্র পপুলিস্ট ধারণাগুলি বজায় রাখতেছেন কিনা, মানে যখন যেটা মানুষ জনপ্রিয় হইতেছে বা যখন যেটা মানুষ চাইতেছে সেইটাই আসলে বলতে চেষ্টা করতেছেন কিনা, সেটা ভুল হোক কি সঠিক হোক সেটার জায়গা থেকে সেই ব্যাপারটাও আপনার কাছ থেকে আমরা একটু শুনবো, যে আপনাদের আসলে জনতুষ্টিমূলক এক ধরনের রাজনীতি, যে রাজনীতিটা যে কোনো সময় যে কোনো পাত্রে রাখলে ফিট ইন হয়ে যাবে, ওরকম একটা রাজনীতি আপনারা করতেছেন কিনা আমরা এটা শুনবো। তার আগে আমরা একটু আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাই, নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, একটা আর্মিতে 3টা অফিসার বদলি হইলেও এই প্রশ্ন আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, বিডিআর এর মামলার রায় হইলেও এই প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। আমি পার্সোনালি ইলেকশন ঠিকমতো হবে এর বাইরে কিছুই দেখি না, আপনি কি দেখেন? আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি, এটার কারণটা কি আসলে, মানে কেন নির্বাচনে আপনি সংশয়? আনিস ভাই, আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক, উনি তার নাম লিখেছেন দান্তে 3311, তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন, সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায়, এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না, ইউনুসকে সমালোচনা করেন আপনারা কিন্তু আপনাদের করা যাবে না। অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে, আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি, কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা সেটাও আপনি একটু ভাইবা দেখবেন। ভাই আপনার নাম যেহেতু দান্তে, যাই হোক আমি একটু আনিস ভাই আপনার কাছে আসি, যে আনিস ভাই আপনার এত সংশয় এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে, ইলেকশন নিয়ে আসলে হইতেছে কি? ধন্যবাদ খালেদ। তার আগে আমি জাস্ট একটু ছোট করে ফুয়াদ যে বিষয়টা বললো যে গণজাগরণ মঞ্চ ছিল একটা মব, এই যে মব, বর্তমান মবের সাথে যে গণজাগরণকে মিশিয়ে ফেলা, আমি জাস্ট তথ্যগত বা চিন্তাগত একটা পার্থক্য যে আছে সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে গণজাগরণ কখনো মব ভায়োলেন্স ছিল না, বা শাপলা চত্বর যেটা ছিল সেটা মব ছিল না, এগুলো ছিল প্রেসার গ্রুপ। তারা তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দাবি পেশ করেছে। গণজাগরণ কি জন্য দাবি পেশ করেছিল? কাদের মোল্লার যে ফাঁসির আদেশ দেওয়া হয়নি সেটা যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এবং সেখানে সরকারের আপিল করার সুযোগ ছিল না, যাতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়, এবং তাদের ডিমান্ড ছিল যে সেই আপিলে যাতে তার ফাঁসির রায় কার্যকরার কোনো ব্যবস্থা হয়, সেটাই ছিল। গণজাগরণ যদি মব হতো তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, তার 100 গজ দূরে ছিল গোলাম আজমের আস্তানা, আস্তানা বলবো না, আমি বলবো যে গোলাম আজমের অবস্থান। গোলাম আজম পুরো সময়টাই পিজি হাসপাতালে ছিল। আপনি যখন ঢাকায় শহরেই ছিলেন, আপনার কি মনে হয়েছে এর থেকে বড় জমায়েত বাংলাদেশে কোথাও ছিল, এর থেকে বড় শক্তি কোথাও ছিল? কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নির্দেশনা, সমস্ত রাজনৈতিক দলগুলো এক্সেপ্ট 2-1টা রাজনৈতিক দল, বিএনপি সহ, এবং বিএনপি পার্সোনালি তারা না নিলেও তাদের অনেক সমর্থক এটা সমর্থন করেছে। তো সেই অবস্থায় তারা যদি উদ্যোগ নিত যে গোলাম আজমকে আমরা এখান থেকে এনে ফাঁসি দিয়ে দেব, সেটাকে অসম্ভব কিছু ছিল, কারণ এত বড় শক্তি ছিল। তো গণজাগরণ যদি মব হতো তাহলে সেটা করতো। এই যে আমি আরেকটা উদাহরণ দিই, না কয়েকদিন আগে যে আবির ভাই, এই সরি, ছেলেপেলেরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং শাহবাগে এসে যে দাবি জানালো, সেটা কি মব ছিল? না, মোটেই সেটা মব ছিল না, সেটাও ছিল প্রেসার গ্রুপ। তারা সরকারের উপর তাদের দাবিটা পেশ করেছে, তারা সেই অনুযায়ী সরকার বাধ্য হয়েছে। আনিস ভাই আমার কাছে মনে হয় যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে আমরা এই
বিতর্কটা চালু রাখি, তাইলে আসলে মব, প্রেসার গ্রুপ এগুলি নিয়ে আমরা একদিন আলাদা করে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। না, আমি এখানে শেষ করে জি দিয়েছি জি যে জি। মব এবং প্রেসার গ্রুপের পার্থক্যটা বোঝার জন্য আমি এটা আমার বললাম। মনে হয় যে আমি অনেকে কোশ্চেনে আপনার আসছি। ডেফিনেশনের সাথে একমত নাও হতে পারেন আনিস ভাই, মানে আপনি না, হতে যেটাকে পারে না, আমি আমারটা যেটা মনে করি সেটা বলছি। জি জি। এখন ইলেকশন যেটা নিয়ে, হচ্ছে যে ইলেকশন এই- নিয়ে। এই ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ, আপনি যথার্থই বলেছেন যে উদাহরণগুলো হয়েছেন, যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা। আজকে একটা রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো ঘোষণা করার, ম্যানিফেস্টো না, এটা কি বলবো, এই যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার 5 বছর থাকার প্ল্যান করছে কিনা। এই ধরনের আশঙ্কার দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে। ভাই, বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল, জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে। এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে, ইলেকশন হতে পারে কিনা, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ভারত এখানে হস্তক্ষেপ করবে, দোহাতে এটা মিটিং হচ্ছে, এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। সেই একটা গোষ্ঠী এই এটাতে জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে, আমি যদি ধরে নিই এই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরা এই নির্বাচন করতে চায়? আওয়ামী লীগ কি তারা এইটা চাক কি কোর্টে, না চাক সেটা বিষয় না। আওয়ামী লীগ কি কোর্টে এটা নাগরিক ট্রাই হিসাবে আমি করছে? বলছি যে কোর্টে এটা তারা ট্রাই চাইছে, করছে তারা কি চায় নাকি, তারা বিভিন্ন সময় না, বলেছে, তারা বলছে যে এই তাদের সরকার আপত্তি হচ্ছে যে পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, ইউনূস সরকারের অধীনে নির্বাচন না। করতে তারা চায় না। চায় না, কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না। আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন? তারা তারা নিজেরা নির্বাচন করেছে, রাতের ভোট করেছে, তারা মানুষ স্যাটিসফাইড হয়নি তাদের ভোটে। কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে। সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি। শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায়, শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না, কিন্তু এই আমলটা হচ্ছে যে না, শেখ হাসিনার দল 14 দল জাতীয় পার্টি এরা নির্বাচন করতে পারবে না, কিংবা 14 দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না, এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে। তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয়, আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না, সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী, প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বা বি টিম, এ টিম, সি টিম, যার মধ্য থেকে ফুয়াদের যে রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম, সি টিম হিসাবে ধরা হয় জামায়াতে ইসলামের। তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে, তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়ে আশঙ্কা করছে। মানুষ ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারা নির্বাচিত হোক, হয় জামাতে ইসলামী জিতুক কিংবা আওয়ামী লীগ বিএনপি জিতুক, 6 থেকে 7 মাসের মধ্যে এই যারা বিরোধী দলে থাকবে সরকারের পরিবর্তন আনার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য তারা আওয়ামী লীগকে ডেকে আনবে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে এরা আন্দোলন করবে। সেই জন্য মানুষের মধ্যে আশঙ্কা যে আসলে এই নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনি যেটা বললেন, আপনি যেমন একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আপনি যেমন চিন্তা করেন না যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আমারও মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এই নির্বাচন করেই বিদায় নেবেন, এবং এটা কোনো সন্দেহ নাই যে নির্বাচন হতে যাচ্ছে। আপনি শেষ করেন না, আপনি খালি একটু সময় দেন। আপনার থিসিসটা নিয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট একটু শুনি, কারণ ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট মানে প্রশ্নে আমি একটু পরে যাই। ব্যারিস্টার ফুয়াদ, ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না কারণ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে না। এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো ইনক্লুসিভ হবে না। আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে, আপনি যদি একটু ছোট্ট করে বলেন, আমরা আনিস ভাইকে আবার একটু শুনে আপনার কাছে আসবো, একটু যদি 1-2 মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত পোষণ করেন কিনা। দেখেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া।
মানে 73 সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই, মানে এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না তখন। যাদের বিরুদ্ধে যুদ্ধ হইলো, যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না। দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে, হুম। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে। আহ, বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে। আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন, সেখানে তাদের 6 সপ্তাহের আমলনামার কথা আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই। রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে 1991-এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই, এটা কিন্তু তখন তর্ক ছিল না। 1945-এর অনওয়ার্স নির্বাচনে জার্মানিতে নাৎসিদেরকে কেন ইলেকশন করতে দেয়া হয়নি, অথবা ইতালিতে আমার মনে হয় যে ফ্যাসিস্টদেরকে কেন নির্বাচন বেরসে দেয়া ফুয়াদ, হয় আমি নাই, আমি আপনাকে আমি এটা আপনাকে আমি যৌক্তিক আপনাকে প্রশ্ন হইতে পারে বেরসে না, ফুয়াদ, এটা আমি আপনাকে ইনক্লুশন না। না, যে প্রশ্ন হইতে পারে না জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। গণ অভ্যুত্থানের কথা আপনি বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ আউস্টেড হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে কখনো আমি এইটা দেখি নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা গণ অভ্যুত্থানের দাবি ছিল। আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা বিচারাধীন বিষয়, সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই। দল কোনো অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন। আপনি বলেছেন যে 6 সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা, আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা। দল দল একটা ব্যক্তি না, দল একটা কোনো জান্তব গোষ্ঠী না। 1945-এ আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন, হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে। শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনো অস্বীকার করেন যে তারা এটা করেন নাই, ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো। হাওয়েভার এই প্রশ্নগুলি কিন্তু উঠতেছে। আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরাও কি ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা এটা নির্বাচনের প্রশ্ন না, এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এইটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না, তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না না, সেই ডেফিনিশনটা তারপরে দেখেন এই আলোচনাটা কখন আসতে পারে, সেই ডেফিনেশনটা তো বেরিয়েছে ফুয়াদ, আপনি ঠিক করে দিবেন না, সেটা কোর্ট বলে দেখ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল না সেটা এই তো আমরা, এই জন্য তো আমরা কিন্তু আওয়ামী লীগ তার আগ অফিস পর্যন্ত ভাঙতে আপনি এটা যাইনি। কি করে বলেন ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি পারেন না, কিনা এটা তো একজন জুরিস্ট হিসেবে আপনি এটা হ্যাঁ বলেন? পারি 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 পারেন? কারণ হচ্ছে যে হ্যাঁ পারি, এটা পারি এই কারণে যে আপনি যদি এটা একটা বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে, যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত, তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে না না আসছে, যে পুরো কাঠামো না না, কিভাবে জড়িত এটার আপনি সাথে। আপনি আইসিটি ইভেন আপনার দেখেন এই যে শুট অন সাইট, আপনি আইসিটি জি ওয়েল বলেন। ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায়, সে ব্যাপারে জনাব আনিস আলমগীর আপনি কি? আপনি শেষ করে দিই। আচ্ছা, আপনি শেষ করে দেন, গণভবনে আপনি শেষ করে সর্বশেষ দেন। যে 14 দলীয় মিটিং হয়েছে, জি। যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি, এটা জেনোসাইড না?
এটা একটা না না এক্সটারমিনেশনের না না মতো বেরসা করে ফুয়াদ, আপনি ছোট বেরসা ফুয়াদ, আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে, তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল, কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন। কিন্তু আপনি আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের লাশও কেউ নিতেছিল না, ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই ঠিক সিচুয়েশন, আছে, আর সেই কিন্তু সিচুয়েশনকে বলতেছি আপনি একজন আপনি জুরিস্ট হিসেবে, কাঠামোতে দল আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যা